দীর্ঘদিন ধরেই দেশে বড় মাত্রার ভূমিকম্পের শঙ্কার কথা বলে আসছেন বিশেষজ্ঞরা। যদিও সে ঝুঁকি মোকাবেলায় বাংলাদেশের প্রস্তুতি নেই বললেই চলে। শুক্রবার সকালে সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে তীব্র ভূমিকম্প প্রত্যক্ষ করেছে বাংলাদেশ। 5.7 মাত্রার এই ভূমিকম্পকে ভবিষ্যতের বড় ভূমিকম্পের সতর্কবার্তা হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। গতকালও 3 দফা ভূমিকম্পে কেঁপেছে দেশ। বড় মাত্রার ভূমিকম্প হলে দেশে $344 বিলিয়ন সমপরিমাণ সম্পদ ক্ষতির মুখে পড়তে পারে বলে আন্তর্জাতিক এক গবেষণায় উঠে এসেছে। জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী কার্যালয়ের তত্ত্বাবধানে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, সরকারি বিভিন্ন সংস্থা ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সহায়তায় 2023 সালে ভূমিকম্পের দুর্বলতা এবং বাংলাদেশের পদ্ধতিগত ঝুঁকি মূল্যায়ন শীর্ষক একটি অন্তর্বর্তীকালীন গবেষণা প্রতিবেদন প্রকাশ করে ইতালির গ্লোবাল আর্থকোয়াক মডেলিং জেম ফাউন্ডেশন। প্রতিবেদনে বাংলাদেশ এবং তার চারপাশের সক্রিয় ফল্ট জোন থেকে উদ্ভূত ভূমিকম্পের ঝুঁকির মুখে দেশে বিরাজমান বড় ধরনের দুর্বলতার বিষয়টি উঠে এসেছে। জেম ফাউন্ডেশনের গবেষণা প্রতিবেদনে বাংলাদেশের ভূমিকম্প ঝুঁকি মূল্যায়নে গ্লোবাল আর্থকোয়াক মডেলের পদ্ধতি ব্যবহার করা হয়েছে। এক্ষেত্রে সম্পদের ঝুঁকি, ভূমিকম্পের বিপদ ও দুর্বলতার দিকগুলো বিশ্লেষণ করা হয়েছে। সম্পদের ঝুঁকির ক্ষেত্রে আবাসিক, বাণিজ্যিক ও শিল্প সম্পদের ভৌগোলিক অবস্থান ও মূল্য বিবেচনায় নেওয়া হয়েছে। এক্ষেত্রে দেশের 7টি অঞ্চলের সম্পদের সংখ্যা ধরা হয়েছে 2,90,00,000। ভূমিকম্পের ঝুঁকিতে থাকা এ সম্পদের মূল্য নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ $344 বিলিয়ন, যা 2024-25 অর্থ বছরে বাংলাদেশের জিডিপির 74%। ভূমিকম্পের ক্ষতি থেকে এ সম্পদ রক্ষা করতে প্রতিস্থাপন ব্যয় ধরা হয়েছে $356 বিলিয়ন বা $35,600 কোটি। বাংলাদেশের বিভিন্ন এলাকায় কী তীব্রতা এবং কত ঘন ঘন ভূমিকম্পের ঝাঁকুনি হতে পারে সেটি বিশ্লেষণ করে প্রতিবেদনে বিপদের মাত্রা মূল্যায়ন করা হয়েছে। এতে দেখা যায় সর্বোচ্চ সিসমিক বিপদের মাত্রা দেশের উত্তর ও পূর্বাঞ্চলে, বিশেষ করে সক্রিয় ফল্ট লাইনের কাছাকাছি কেন্দ্রীভূত। গবেষণা প্রতিবেদনের ফলাফলকে যথাযথ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব KM আব্দুল ওয়াদুদ। বণিক বার্তাকে তিনি বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে কোনো পূর্বাভাস নেই, তাই এক্ষেত্রে প্রস্তুতিটাই বড় বিষয়। মূল কাজ হল বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ। রানা প্লাজা ধ্বংসের পর ঢাকা, চট্টগ্রাম, সিলেট এলাকার বিল্ডিংগুলো ঝুঁকি অনুযায়ী কালার কোড করার প্রস্তাব করেছেন বিশেষজ্ঞরা। তারা ভবনগুলো চিহ্নিত করেছেন এবং যেগুলো বেশি ঝুঁকিপূর্ণ সেগুলো লাল রং, যেগুলো কম ঝুঁকিপূর্ণ সেগুলো হলুদ রং এবং যেগুলো বিল্ডিং কোড মেনে বানানো হয়েছে সেগুলো সবুজ রং করার সুপারিশ করেছেন। পরবর্তী সময়ে সে তালিকাটি আর প্রকাশ করা হয়নি। আমি মনে করি এ তালিকা এখন প্রকাশ করা প্রয়োজন। এতে মানুষের সচেতনতা বাড়বে। ঝুঁকিপূর্ণ ভবনগুলো রেট্রোফিটিং করে মেরামত করতেই হবে। পাশাপাশি রাজুকের রেগুলেটরি কাজে যেন কোনো ছাড় না দেওয়া হয়। আমরা এ বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য রাজুককে বলবো। ভূমিকম্পে আর্থিক ক্ষতি কমিয়ে আনতে দুর্বল ভবনের রেট্রোফিটিং প্রযুক্তির কথা বলেছেন অনেক বিশেষজ্ঞ। সাভারের রানা প্লাজা ট্র্যাজেডির পর দেশব্যাপী বিশেষজ্ঞ পর্যায়ে পরিচালিত হয়েছে ঝুঁকিপূর্ণ বিভিন্ন ভবন চিহ্নিত করার কাজ। এসব ভবন না ভেঙে সহজ সমাধানের নাম হলো রেট্রোফিটিং। যথাযথভাবে যদি কাজটি করা যায় তাহলে ভবনের স্থায়িত্বও বেড়ে যায় 50 বছর বা তারও বেশি। এ প্রসঙ্গে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মেহেদী আহমেদ আনসারি বলেন, আমরা একটি মডেলিং এর মাধ্যমে দেশের 7টি অঞ্চলের ভবনগুলো নিয়ে একটা পূর্বাভাস দিয়েছিলাম। তবে সঠিক চিত্র পেতে হলে প্রতিটি ভবনের নমুনা আলাদাভাবে ল্যাবরেটরিতে পরীক্ষা করা দরকার। বিশেষ করে ঢাকায় অতি সত্বর এ ধরনের ভবনগুলোর চেকিং দরকার। এই জন্য সরকারের কোনো অর্থ ব্যয় হবে না। রাজুক একটা ঘোষণা দেবে, যাদের ভবনে ত্রুটি আছে তারা রেট্রোফিটিং করে সার্টিফিকেট জমা দিয়ে যাবে, নয়তো ওই ভবনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে। তাহলে কিন্তু সবাই এটা করতে বাধ্য। বিশেষজ্ঞরা মনে করেন, শুক্রবার রিক্টার স্কেলে 5.7 মাত্রার ভূমিকম্পে ঢাকা শহরের যত স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে, ভবন দেবে গেছে, ফাটল হয়েছে, তার তুলনায় 7 মাত্রার হলে ক্ষয়ক্ষতি অনেক গুণ বেড়ে যাবে। অনেক ভবন ভেঙে পড়া, বহু মানুষ হতাহত হওয়ার ঝুঁকি বাড়বে। ঢাকার 100 কিলোমিটারের মধ্যে এমন ভূমিকম্প হলে 2-3 লাখ মানুষ হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। ভেঙে পড়তে পারে ঢাকা শহরের 35% ভবন। এ প্রসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক
সাবেক অধ্যাপক ডক্টর সৈয়দ হুমায়ুন আক্তার বলেন, ভূমিকম্প হলে কিভাবে উদ্ধার করা হবে, এতে কত টাকা ব্যয় হবে, কি প্রযুক্তিতে উদ্ধার করা হবে, এসব নিয়ে আমাদের আলোচনা বেশি। ভবন প্রতিস্থাপন করা কিংবা ভেঙে ফেলার মতো বিষয় শুধু তত্ত্ব কথা। মনে করুন একজনের পৈতৃক ভিটা পরীক্ষা নিরীক্ষা করে বলা হলো এটা ঝুঁকিপূর্ণ। এখন সে কি ভবন ভেঙে ফেলবে? নতুন ভবন করার টাকা তার কাছে নাও থাকতে পারে। হ্যাঁ, যার সক্ষমতা আছে সে নতুন বিল্ডিং বানাতে পারে, কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে এরকম মানুষ কতজন আছে? আবাসন ব্যবসায়ী ভ্যারিয়ার্স বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহমুদুল হাসান বণিক বার্তাকে তিনি বলেন, বিশ্বের উন্নত দেশগুলোতে রেট্রোফিটিং বহুল প্রচলিত ও জনপ্রিয় ভবন সংস্কার পদ্ধতি। রেট্রোফিটিং এর সবচেয়ে উল্লেখযোগ্য উদাহরণ হলো আমেরিকার এম্পায়ার স্টেট বিল্ডিং। বাংলাদেশের রেট্রোফিটিং এর ধারণা বহুল প্রচলিত না হলেও একেবারে নতুন নয়, অনেক আগে থেকেই কাজটি হচ্ছে দেশে। বিশেষজ্ঞরা দেখেছেন ঢাকায় পুরোপুরি ঝুঁকিপূর্ণ, আংশিক ঝুঁকিপূর্ণ ও মেরামতযোগ্য ভবন রয়েছে। প্রাথমিকভাবে ঝুঁকিপূর্ণ ভবন ভেঙে ফেলাকে যুক্তিসঙ্গত কিন্তু পুরোপুরি বাস্তবসম্মত সিদ্ধান্ত বলে মনে করছেন না তারা। তাদের মতে এই বিপুল সংখ্যক ভবন ভাঙার ফলে যে কংক্রিটের জঙ্গল তৈরি হবে তার গতি কী হবে? শত শত ঝুঁকিপূর্ণ ভবন ভাঙতে কতদিন সময় লাগবে সেটাও প্রশ্ন সাপেক্ষ। তাই তারা বলছেন ভেঙে ফেলার পরিবর্তে এগুলোকে কিভাবে নিরাপদ করা যায় সেদিকে নজর দেওয়া প্রয়োজন।